হ্যালো, আজকে আমি স্টার্ট করতে চলেছি ক্লাস 10-এর আলোর প্রতিসরণ। এটা আলো চ্যাপ্টারের পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি, ভিডিওর শেষে আমি নিচে লিংক দিয়ে দেবো, তারা চাইলে ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমাদের এই রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ স্টার্ট করে দেওয়া যাক। তো মনে করো এই একটা তল আছে, ঠিক আছে? তাহলে এই তলটা, এই পাশের মাধ্যমটাকে আমি বলছি, একটা মাধ্যম নাম দিয়েছি এ মাধ্যম, এটা একটা অন্য মাধ্যম বি মাধ্যম। ঠিক আছে, এই তলটা দিয়ে দুটো মাধ্যমকে বিভেদ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই মাধ্যমটা এ মাধ্যম, এই মাধ্যমটা বি মাধ্যম, এটা একটা তল, বিভেদ তল দুটো মাধ্যমের। ঠিক আছে, তা এই মাধ্যমের এই তলের মানে বিভেদ তলের সাপেক্ষে এটা কি লম্ব, এটা লম্ব। ঠিক আছে, এবার মনে করো একটা আলোক রশ্মি আসছে, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাবে। ঠিক আছে, তাহলে এ মাধ্যমের থেকে আলোক রশ্মি এই বিভেদ তলে এসে পড়লো। ঠিক আছে, এই বিভেদ তলে এসে পড়ার পর রশ্মিটা কি হবে না প্রতিসরণ হচ্ছে। প্রতিসরণ জিনিসটা কি বুঝে নাও। দেখো রশ্মিটা এখানে এসে দুই মাধ্যমে বিভেদ তলে এসে পড়লো এবং এর অভিমুখ পরিবর্তন করবে। কিভাবে করছে, একটু বেঁকে গেল। রশ্মিটা যাওয়ার কথা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু ও কি করেছে, অভিমুখটা পরিবর্তন করে কিছুটা বেঁকে গিয়েছে। ঠিক আছে, তাহলে এই বরাবরও আসছিল, এই বরাবরও বেঁকে গেছে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কিনা প্রতিসরণ। প্রতিসরণ, ঠিক আছে। তাহলে দেখো আলোক রশ্মিটা এই যে পয়েন্টটাতে এসে পড়েছে, এই পয়েন্টটার নাম দিলাম আমি ও পয়েন্ট। ঠিক আছে, ও পয়েন্ট একটা কি আছে না তলের সাপেক্ষে অভিলম্ব আছে। ঠিক আছে, তা বলছে এই অভিলম্বের সঙ্গে তো আপতিত, এটা তো আপতিত রশ্মি এবং এটা কি প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, তাহলে আপতিত রশ্মি এই অভিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে এবং এবং প্রতিসৃত যে রশ্মিটা আছে সেটাও অবিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আপতিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে তাকে আমরা নাম দিয়েছি আই, নাম দিচ্ছি। আর যে প্রতিসৃত রশ্মিটা আছে সেটা অবিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে তাকে আমি আর নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে যে এই আই কোণটা, এই কোণটাকে বলা হবে আমার আপতন কোণ, আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এবং এইটা কি না প্রতিষ্ঠিত কোণ বা প্রতিসরণ কোণ, তাহলে এটাই আর কোণটাকে আমরা বলবো, এটা বলবো প্রতিসরণ কোণ বা একে বলছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে প্রতিসরণ ব্যাপারটাকে আরেকবার রিপিট করে দিই। না মনে করো একটা তল আছে, ঠিক আছে, এই তলটা দুটো মাধ্যমকে বৃহৎ আলাদা করেছে, একটা মাধ্যম এ, একটা মাধ্যম বি। এই তলটা দুটো মাধ্যমকে আলাদা করেছে, অর্থাৎ বিভেদ তল বলা যেতে পারে। তাহলে কি হচ্ছে না একটা রশ্মি এ মাধ্যম থেকে এসে দুই মাধ্যম বিভেদ তলে এসে পড়লো এবং তার অভিমুখের পরিবর্তন ঘটলো। ঠিক আছে, এই যে ব্যাপারটা তাকে আমরা বলছি কি প্রতিসরণ। এবং এইটা কি, যে রশ্মিটা এসে এ মাধ্যম থেকে এসে বিভেদ তলে এসে পড়ছে তাকে আমরা বলছি আপতিত রশ্মি। এবং রশ্মিটা বিমাধ্যম প্রতিসরণের পর দেখো দিক পরিবর্তন করে চলে গেছে। ঠিক আছে, এবং এই রশ্মিটাকে আমরা নাম দিয়েছি বলছি কি না প্রতিষ্ঠিত রশ্মি। ঠিক আছে, এবং এই তলের সাথে যেখানে যেই বিন্দুতে রশ্মিটা এসে আপতিত হলো, আপতিত রশ্মিটা, সেইখানে আমি একটা অভিলম্ব অঙ্কন করেছি। ঠিক আছে, এবং এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মিটা যে একটা কোণ উৎপন্ন করেছে তাকে বলছি আমরা আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এবং একই রকম ভাবে প্রতিষ্ঠিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করেছে, তাকে আমরা বলছি প্রতিসরণ কোণ। আশা করি এই পর্যন্ত আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইবার এইবার তাহলে দেখো রশ্মিটা যাওয়ার কথা ছিল কোন নাম দিয়ে দিচ্ছি, রশ্মিটা এটা পি, এটা ও, এটা হচ্ছে মনে করো আর নাম দিলাম আমি আর। তাহলে পি ও হচ্ছে আপতিত রশ্মি, ও আর হচ্ছে আমার প্রতিষ্ঠিত রশ্মি। তাহলে দেখো যদি প্রতিসরণ না হতো তবে কি এই পিও রশ্মিটা, এটা আমার নাম দিচ্ছি মনে করো এক্স, তাহলে পিও রশ্মিটা ও এক্স বরাবর চলে যেত, কিন্তু সেটা হয়নি কারণ প্রতিসরণ ঘটেছে, কারণ মাধ্যম দুটো আলাদা, একটা এ মাধ্যম একটা বি মাধ্যম, ও আর বরাবরও প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো রশ্মিটা কত ডিগ্রি কোণের বিক্ষেপণ ঘটেছে, এই এত পরিমাণ কোণেরও বিক্ষেপণ ঘটিয়ে ও
প্রতিষ্ঠিত হয়েছে ও আর বরাবর, কারণ কি রশ্মিটা যাওয়ার কথা ছিল ও এক্স বরাবর, ঠিক আছে, কিন্তু গেছে কোন বরাবর, ও আর বরাবর। তাহলে কত ডিগ্রি কোণের বিক্ষেপ ঘটেছে, এই কোণের বিক্ষেপ ঘটেছে নির্দিষ্ট। তাহলে এই কোণটাকে আমরা বলবো কি বিক্ষেপণ কোণ, বিক্ষেপণ কোণ, ঠিক আছে, বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে, একে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডেল্টা সমান, তাহলে ডেল্টাটা কি না হচ্ছে এটার কৌণিক রশ্মিটার কৌণিক বিক্ষেপ, প্রতিষ্ঠিত রশ্মিটার কৌণিক বিক্ষেপ, ঠিক আছে, বা বিক্ষেপণ কোণ, বিক্ষেপণ কোণ বা চ্যুতি। তো দেখো এই ডেল্টা বা চ্যুতিকোণ যেটা আছে তার মান আমরা বার করব, ঠিক আছে। তা সেটা বার করার আগে আমাদের একটা বিষয় জেনে নিতে হবে যে আলো সাপেক্ষে ঘন মাধ্যম এবং লঘু মাধ্যম কোনটা। তা মনে করো দুটো মাধ্যম আছে, একটা এ মাধ্যম একটা বি মাধ্যম, ঠিক আছে, কোনটা তাহলে লঘু মাধ্যম কোনটা ঘন মাধ্যম সেটা আমাদের জেনে নিতে হবে। তো দেখো না, দেখো নর্মাল ঘন বা লঘু মাধ্যম বলতে আমরা কি বুঝি না, যেই মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমকে আমরা ঘন মাধ্যম বলি, এবং যেই মাধ্যমের ঘনত্ব কম তাকে আমরা লঘু মাধ্যম বলি। কিন্তু এখানে বিষয়টা আলাদা, এখানে বিষয়টা হচ্ছে যে আলো যে মাধ্যমের মধ্য দিয়ে ইজিলি চলে যেতে পারছে তাকে আমরা বলছি আলো সাপেক্ষে লঘু মাধ্যম, ঠিক আছে, এবং আর আলো যে মাধ্যমের মধ্যে দিয়ে ইজিলি যেতে পারছে না তাকে আমরা বলছি ঘন মাধ্যম, আলো সাপেক্ষে ঘন মাধ্যম, আর একটা হচ্ছে আলো সাপেক্ষে লঘু মাধ্যম। তাহলে এখন দেখো, এখন আমি বলছি এ মাধ্যম হচ্ছে একটা আমার লঘু মাধ্যম এবং বি মাধ্যম হচ্ছে আমার একটা ঘন মাধ্যম, ঠিক আছে। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণ ঘটছে। আমি আরেকবার রিপিট করছি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণ ঘটছে। তাহলে বলছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে যে প্রতিষ্ঠিত রশ্মিটা আছে, প্রতিষ্ঠিত রশ্মিটা কি হয় না অভিলম্বের দিকে সরে আসে। দেখো অবিলম্বের দিকে দেখো এটা সরে আসছে, ঠিক আছে। দেখো এখানে আপতন কোণটা ছিল, ছবি দেখেই অলরেডি বুঝতে পারছো যে আপতন কোণটা এতটা বড় ছিল, প্রতিসরণ কোণটা দেখো কিছুটা ছোট হয়ে গেছে। কারণ কি না প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসছে, ঠিক আছে। তার মানে কি যে একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম প্রতিসরণের ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসে, ঠিক আছে। আমি ক্লিয়ার করতে পেরেছি। তার মানে কি, তার মানে হচ্ছে যে আপতন কোণটা এখানে বড়, কার থেকে বড় না প্রতিসরণ কোণের থেকে বড়, বোঝা গেছে, আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে আমার বড়, ঠিক আছে। তাহলে এখানে আমি এখন ডেল্টাটার মান বার করব। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো আমি যদি এটাকে নাম দিই এন, এটা দিলাম এম, ঠিক আছে। তাহলে দেখো পি ও এন, কোণ পি ও এন কি হচ্ছে আমার আপতন কোণ, সেটাকে আমি আই দিয়ে প্রকাশ করছিলাম, ঠিক আছে, আই দিয়ে প্রকাশ করছিলাম। এবং কোণ এম ও আর, কোণ এম ও আর এটা আমার কি না হচ্ছে আমার প্রতিসরণ কোণ, যেটাকে আমি আর দিয়ে প্রকাশ করছিলাম, ঠিক আছে। এইবার দেখো যে আমরা জ্যামিতিতে একটা জিনিস পড়েছিলাম যে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কি হয় না হচ্ছে যে পরস্পর বিপ্রতীপ কোণগুলো উৎপন্ন সেগুলো পরস্পর সমান হয়। তাহলে দেখো এখানে যদি এম এন রশ্মিটা মানে এম এন রেখাটা আর যদি পিএক্স রেখাটা পরস্পর ছেদ করেছে, কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই যে কোণটা আর এই যে পুরো কোণটা, ঠিক আছে, এই যে পুরো কোণটায় মার্ক করেছি কি হবে না আই এর সঙ্গে সমান হবে। কারণ কি, কারণ এই কোণটা আই মানে এই কোণটাও তো আই হতে হবে, তাই না। তার মানে এই যে পুরো কোণটা ছিল এটা আমার আই, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে হবে কি ডেল্টা, ডেল্টা বলতে কোনটা আমার, ডেল্টা বলতে আমার এইটুকু, এই যে এইটুকু, তাই না। তাহলে এই যে পুরোটা হচ্ছে আই, তার থেকে আমি যদি এই আরটাকে বাদ দিয়ে দিই তবে আমি কি পাবো ডেল্টা পাবো, তাহলে অর্থাৎ চ্যুতিকোণটা পাবো। তার মানে চ্যুতিকোণটা কত হবে কখন না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণটা কত হবে না আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। আশা করি আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো তাহলে কি হচ্ছিল না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে চ্যুতিকোণটা কত হবে না আমার আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। কারণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণটা আপতন কোণের থেকে ছোট হয়, সেই কারণে কি হয়েছে আই মাইনাস আর সমান হচ্ছে চ্যুতিকোণ বা ডেল্টা। দেখো আমি এখানে প্রকাশ করেছি, ঠিক আছে। এইবার এখানে দুটো কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশন যে সর্বোচ্চ চ্যুতিকোণ এবং সর্বনিম্ন চ্যুতিকোণ। প্রথম কন্ডিশন যে চ্যুতিকোণ আমার সর্বনিম্ন কখন হবে, চ্যুতিকোণটা মানে ডেল্টাটা সর্বনিম্ন কখন হবে। একটা জিনিস লক্ষ্য করো সর্বনিম্ন, তার মানে দেখো এই যে প্রিয় রশ্মিটা আপতিত রশ্মি, এইটা যদি এনও বরাবর আপতিত হয় অর্থাৎ এই বরাবর আপতিত হয় এন ও বরাবর, তার মানে আপতন কোণটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না। আপতন কোণটা সেক্ষেত্রে আমার কত হয়ে যাবে
জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিসরণ কোণটা কত হবে? প্রতিসরণ কোণটাও জিরো হবে, কারণ ও তখন এম ও বরাবর প্রতিষ্ঠিত হবে, কারণ লম্ব আপতন্ত বিভেদ তলের সাপেক্ষে লম্বভাবে আপতিত হচ্ছে। তাই বলে কোণ কিন্তু 90 ডিগ্রি হবে না। কারণ কি? কারণ আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটা কি আমার, সেটাই হচ্ছে আমার আপতন কোণ। এখানে রশ্মিটা আপতিত রশ্মিটা নিজেই কি হচ্ছে না তলের সাপেক্ষে লম্বভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার মানে আপতন কোণটা জিরো, এবং প্রতিসরণ কোণটা কি হবে? প্রতিসরণ কোণটাও জিরো হবে, কারণ রশ্মিটা প্রতিষ্ঠিত রশ্মিটা ও এম বরাবর সোজাসুজি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। সেক্ষেত্রে প্রতিসরণ কোণটা আমার জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টাটা কত হবে? না ডেল্টা হবে 0 - 0, দ্যাট ইজ 0। বোঝা গেছে? ডেল্টাটা আমার কত হলো? 0 হলো। ঠিক আছে, ডেল্টাটা আমার কত হলো? না 0 হলো। তাহলে এক্ষেত্রে আমরা সর্বনিম্ন চ্যুতিকোণ পাবো। শর্ত কি? শর্ত হচ্ছে যে আলোক রশ্মিটা বিভেদ তলের ওপর যদি লম্বভাবে আপতিত হয় তবে আমরা কি পাবো? না চ্যুতিকোণটা সর্বনিম্ন হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে আমার, দেখো, আলোক রশ্মিটা আপতন কোণটা যদি আমার 90 ডিগ্রি কোণে আপতিত হয়, অর্থাৎ কি 90 ডিগ্রি কোণে যদি আপতিত হতে হয় তবে এই যে এনও সরল রেখাটা আছে, এনও এটা কি এই তলের সাপেক্ষে কি লম্ব, তলের সাপেক্ষে লম্ব। তার মানে আপতিত রশ্মিটাকে এই বরাবর আসতে হবে, তবেই তো 90 ডিগ্রি হবে। আর আপতিত রশ্মিটা এর বেশি কোণ উৎপন্ন করতে পারবে না। কারণ কি? কারণ রশ্মিটা তো এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে। এর থেকে যদি বড় কোণ করতে হয় তবে তোকে বি মাধ্যম থেকে এ মাধ্যমে যেতে হবে, তাই না? তার মানে 90 ডিগ্রির বেশি কোণ করাও সম্ভব নয়। তার মানে আপতন কোণটা সর্বোচ্চ কত হতে পারে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে? না 90 ডিগ্রি হতে পারে। তাহলে আপতন কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে আর এর মান যাই হোক না কেন, কি হবে? সর্বোচ্চ চ্যুতিকোণ আমরা পাবো, তাই না? আশা করি আমি বোঝাতে পেরেছি দুটো কন্ডিশন। এবার দেখো আমরা আঁকবো যে যখন আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হচ্ছে সেক্ষেত্রে আমার চ্যুতিকোণের মানটা আমরা বার করবো। বিভেদ তল, অভিলম্ব, ঠিক আছে, অভিলম্ব। তাহলে এইটা আমার আপতিত রশ্মি, এটা আমার আপতিত রশ্মি, এবং এইটা আমার প্রতিষ্ঠিত রশ্মি। ঠিক আছে, প্রতিষ্ঠিত রশ্মি। এইটা এই বরাবর যাওয়ার কথা ছিল, তাহলে এটা পি, এটা ও, এটা আর, এটা এক্স। ঠিক আছে, এটা আমার বিভেদ তল, আর এটা এ মাধ্যম, এটা আমার বি মাধ্যম। এবার একটা জিনিস বল, তাহলে চ্যুতিকোণটা কোনটা হবে? দেখো, রশ্মিটা এই বরাবর যাওয়ার কথা ছিল, তাই না? তাই তো, তাহলে চ্যুতিকোণটা হচ্ছে আমার এইটা, তাই না? এটাকে আমি ডেল্টা দিয়ে প্রকাশ করছি। তাহলে এইবার দেখো, এইটা আমার আই, আর এই পুরোটা আমার হচ্ছে আমার আর প্রতিসরণ কোণ। দেখো, প্রিয় রশ্মি ও বিন্দুতে আপতিত হলো এবং ও আর বরাবর প্রতিষ্ঠিত হলো। আপতন কোণ আই, এটার নাম দিচ্ছি এম, এটা এম। পি ও এম, এটা হচ্ছে আমার আপতন কোণ, যাকে বলছি আই নাম দিয়েছি। এবং এন ও আর, অর্থাৎ অভিলম্বের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মিটা যে কোণ উৎপন্ন করে সেটা আমার কত? আর নাম দিয়েছি। ঠিক আছে, এবং চ্যুতিকোণ তাহলে কোনটা হবে আমার? আর ও এক্স, ডেল্টা। এবার মনে করো এ মাধ্যমটা ঘন মাধ্যম, বি মাধ্যমটা লঘু মাধ্যম। তার মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ ঘটছে। অর্থাৎ সেক্ষেত্রে বলছে যে এই ঘটনাটা যদি ঘটে থাকে তবে প্রতিষ্ঠিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। দেখো, প্রতিষ্ঠিত রশ্মিটা অভিলম্বের থেকে দূরে সরে গেছে, তার মানে কি? তার মানে প্রতিসরণ কোণটা আমার আপতন কোণের থেকে অবভিয়াসলি বড় হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে ডেল্টাটা আমার কত হবে? ডেল্টা ইকুয়াল টু কত হবে? দেখো, পুরোটা আমার কি? পুরোটা আমার আর, আর এইটা আপতন কোণ, তাই না? তার মানে এইটুকু কোণও আমার আই, তাই না? তাহলে আর মাইনাস আই যদি আমি করে দিই তবে আমি কি পাবো? ডেল্টা পাবো বা চ্যুতিকোণ পাবো। বোঝা গেছে? আচ্ছা, তা এইবার দেখো আমরা দেখে নেব যে প্রতিসরণের সূত্র, ল অফ রিফ্র্যাকশন, প্রতিসরণের সূত্র। দেখো, প্রতিসরণের দুটো সূত্র, ঠিক আছে। প্রথম সূত্রটা কি বলছে? না, প্রথম সূত্রটা বলছে যে আপতিত রশ্মি
প্রতিশ্রুত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমান। তার মানে কি? তার মানে এইটা মনে করো বিভেদ তল, এই তলে প্রতিসরণ ঘটছে, এই জন্য কি বলছি আমরা প্রতিসারক তল, এটা আমার অভিলম্ব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিশ্রুত রশ্মি। ঠিক আছে, তাহলে আপতিত রশ্মি, প্রতিশ্রুত রশ্মি এবং অভিলম্বটা দেখো এই তলটার উপরই অবস্থান করছে না, একই তলের উপর অবস্থান করছে, সেই জন্য ওটাকে না, এটা হচ্ছে আমার প্রথম সূত্রটা। ঠিক আছে, এখানে বলছি 2 নম্বর সূত্রটা খুব আমার ইম্পর্টেন্ট। দেখো 2 নম্বর সূত্রটা কি বলছি, 2 নম্বর সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়, স্নেল। ঠিক আছে, 2 নম্বর সূত্রটাকে আমার স্নেলের সূত্র বলা হয়। তাই সূত্রটা কি বলা হয়েছে না, বলছে যে আপতন কোণের সাইন অনুপাত, এটা আপতন কোণ আই বলছি, এটা প্রতিসরণ কোণ আর বলছি। ঠিক আছে, তাহলে আপতন কোণের সাইন অনুপাত, তার মানে সাইন আই তোমরা ত্রিকোণমিতিতে আশা করি পড়বে পরে পরে। ঠিক আছে, ক্লাস 10-এই আছে। তাহলে আপতন কোণের সাইন অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত, তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাত। ঠিক আছে, অনুপাতটা কত না, একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমি আরেকবার রিপিট করছি যে আপতন কোণের সাইন অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত, এর দুজনের অনুপাতটা হচ্ছে কি না একটা ধ্রুবক, যাকে আমি প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বলা হয়েছে। ঠিক আছে, তার মানে বিষয়টা কি, এই যে আপতন কোণ এর সাইন এবং এই যে প্রতিসরণ কোণ এর সাইন, এই দুজনের অনুপাত কত, মিউ করছে। ঠিক আছে, এবং এই মিউটাকে কি বলা হচ্ছে না একটা ধ্রুবক, যাকে বলা হয়েছে যে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। ঠিক আছে, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে ব্যাপারটা কি হলো যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এ মিউ বি। এ মিউ বি মানে কি না, এ মিউ বি মানে হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। বোঝা গেছে? এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? এখন মনে করো, এভাবে আমরা প্রকাশ করব। এখন মনে করো যে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ আর বি মাধ্যমের প্রতিসরাঙ্ক আমার মিউ বি। ঠিক আছে, মিউ সাফিক্সে বি, মিউ বি বলছি, একটা মিউ এ একটা মিউ বি। তাহলে এই প্রতিসরাঙ্কের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমার করতে হবে। তাহলে দেখো কার সাপেক্ষে মাপছি, এর সাপেক্ষে মাপছি, মিউ এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে আমরা মাপি সে কোথায় থাকবে, হরে থাকবে, এবং যার প্রতিসরাঙ্ক আমরা মাপছি তার প্রতিসরাঙ্কটা হবে উপরে থাকবে। বোঝা গেছে? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা মনে রাখার জন্য টেকনিক না, পরীক্ষায় যখন মনে করো একটা ছেলে 60% মার্কস পেয়েছে, 60% আমরা কিভাবে 60%টাকে আমরা কিভাবে প্রকাশ করি, যে 100-র মধ্যে 60 পেয়েছে কেউ, তাই তো এভাবে প্রকাশ করি তো। তাহলে 100 সাপেক্ষেও 60 পেয়েছে, এখানেও তো আমরা সেটাই বলছি যে প্রথম মাধ্যমের সাপেক্ষে তৃতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক। বোঝা গেছে? তার মানে সাইন আই বাই সাইন আর কি হবে আমার দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে কি হবে সহজ ভাষায়, সাইন আই কোনাকুনি গুণ ইন্টু মিউ এ, এই ইন্টু আছে ইকুয়াল টু কি হবে সাইন আর ইন্টু মিউ বি। এটা আমার হচ্ছে স্নেলের সূত্র। ঠিক আছে, দেখো এখান থেকে নতুন একটা জিনিস আমরা শিখলাম যে প্রতিসরাঙ্ক, তাই তো, এটা কি পেলাম আমরা, প্রতিসরাঙ্ক পেলাম স্নেলের সূত্র, তাই তো, বা এই প্রতিসরাঙ্ককে ইংলিশে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার দেখো তাহলে প্রতিসরাঙ্কটা কি না, প্রতিসরাঙ্কটা হচ্ছে, এখানে একটা কথা বলে রাখা দরকার, প্রতিসরাঙ্কটা হচ্ছে একটা আপেক্ষিক রাশি। কেন আপেক্ষিক রাশি? কারণ একজনের সাপেক্ষে অপরজনের মানে একটা মাধ্যমের সাপেক্ষে অপর একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় আমার নির্ণয় করতে হয়। সেই জন্য প্রতিসরাঙ্কটা হচ্ছে তোমার কি না একটা আপেক্ষিক রাশি, এবং অবশ্যই এতে একটা ধ্রুবক। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই প্রতিসরাঙ্কের মান বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক বলতে আমরা কি বুঝি তার আগে জেনে নাও। পরম প্রতিসরাঙ্ক
বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কোনো একটা মাধ্যমের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায় না বলছে, দেখো প্রতিসরাঙ্ক প্রথমে আমরা বলেছি একটা আপেক্ষিক রাশি, এর নিজস্ব কোনো ভ্যালু নেই, একটা মাধ্যমের সাপেক্ষে সবসময় আমরা অপর মাধ্যমে প্রতিসরাঙ্ক মাপি, ঠিক আছে। তাহলে এখানে পরম প্রতিসরাঙ্কটা কি? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে কোনো একটা মাধ্যমের নির্দিষ্ট প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে অবশ্যই সেটা কারো সাপেক্ষে মাপা হয়েছে, তাই তো সেটা সবসময় পরম প্রতিসরাঙ্ক সবসময় কার সাপেক্ষে, কোন মাধ্যমের সাপেক্ষে মাপা হবে না, বায়ু মাধ্যমের সাপেক্ষে মাপা হবে, ঠিক আছে। তাহলে পরম প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝাবে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। মনে করো আমি বলছি একটা মাধ্যম নিয়েছি, মনে করো বললাম আমি কাচ মাধ্যম, ঠিক আছে, কাচ মাধ্যম, এর প্রতিসরাঙ্ক আমি বলছি মিউজি, ঠিক আছে, মিউজি এর পরম প্রতিসরাঙ্ক, এই মিউজিটা কার সাপেক্ষে মেপেছি না বায়ু মাধ্যমের সাপেক্ষে মেপেছি, কারণ বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কটা হচ্ছে আমার কত, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে আমার 1, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কোন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হবে কি, ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। যেমন এখানে যে কাচের পরম প্রতিসরাঙ্ক কি হবে, মিউজি বাই মিউ1, এই মিউজি বাই 1, ঠিক আছে। 1টা কার প্রতিসরাঙ্ক না বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে কি হবে যে কাচের প্রতিসরাঙ্ক হবে কিনা মিউজি বাই মিউ1, কারণ বায়ুর সাপেক্ষে আমরা পরম প্রতিসরাঙ্কটা মাপছি। আশা করি আমি এই পর্যন্ত বোঝাতে পেরেছি, ঠিক আছে। সবসময় পরম প্রতিসরাঙ্ক কি হবে না, কোনো বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যা হবে সেটাই তার কি হবে না, পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা দেখে নেব প্রতিসরাঙ্কের সঙ্গে মাধ্যমের আলোর বেগের সম্পর্ক, ঠিক আছে। তাহলে প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক, এই হ্যাঁ দেখো কোনো একটি মাধ্যমে আমরা কি বলছি যে আলোর সাপেক্ষে ঘন, আর একটা মাধ্যমকে বলছি আলোর সাপেক্ষে লঘু। লঘু মাধ্যম বলতে আর যেই মাধ্যমের মধ্য দিয়ে আলো ইজিলি যেতে পারছে তাকে আমরা বলছি কি না আলো সাপেক্ষে লঘু মাধ্যম, ঠিক আছে। তার মানে ঘন মাধ্যমে মানে প্রত্যেকটা আলাদা আলাদা মাধ্যমের ক্ষেত্রে আলোর বেগের মান নিশ্চয়ই আলাদা আলাদা হবে, তাই তো। তাহলে এই কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের সাথে ওই মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগের আমরা সম্পর্ক তাহলে দেখব, ঠিক আছে। তাহলে দেখো অবশ্যই আমরা এখানে দেখবো কি না পরম প্রতিসরাঙ্ক, অর্থাৎ বায়ু মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো তো মনে করো কোনো একটি নির্দিষ্ট মাধ্যম আছে, ঠিক আছে, কোনো একটি নির্দিষ্ট মাধ্যম আছে, সেই মাধ্যমটা মনে করলাম এ মাধ্যম আছে, ঠিক আছে। এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মানে বায়ু সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ, ঠিক আছে। এবং এ মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগকে বলছি ভি এ, ভি সাফিক্সে এ। তাহলে আমি কি কিভাবে প্রকাশ করব না বলছে মিউ এ ইজ ইকুয়াল টু সি বাই ভি এ। সিটা কি না, সিটা হচ্ছে যে কোনো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি এটা হচ্ছে যে এ মাধ্যমের মধ্য দিয়ে আলোর গতিবেগ, ঠিক আছে। তাহলে এবার মনে করো অপর একটা মাধ্যম আছে বি মাধ্যম, ঠিক আছে, অপর একটা মাধ্যম আছে বি মাধ্যম, অপর একটা মাধ্যম আছে বি মাধ্যম, ঠিক আছে, যার পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মনে করো মিউ বি, অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্কটা হচ্ছে আমার কি না মিউ বি, ঠিক আছে। এবং এই মাধ্যমের মধ্য দিয়ে আলোর গতিবেগ হচ্ছে আমার ভি এ, ঠিক আছে। তাহলে মিউ বিটা আমার কত হবে ইকুয়াল টু সি বাই এই ভিবি, এটা হবে তাই না, সি বাই ভিবি, কারণ বি মাধ্যমের মধ্য দিয়ে গতিবেগ কত ভিবি, আলোর গতিবেগ ভিবি, তাহলে সি বাই কি হবে না ভিবি হবে, মিউ বি সমান সমান। আশা করি আমি এ পর্যন্ত বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে এখন এখন যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ ঘটে থাকে তাহলে দেখে নাও, এই যে এ মাধ্যম, এটা বি মাধ্যম, আলোক রশ্মির প্রতিসরণ ঘটলো, তার দিক পরিবর্তন ঘটলো, তাই এটা আর, ঠিক আছে, এটা আপতিত রশ্মি, এটা প্রতিষ্ঠিত রশ্মি, ঠিক আছে। তাহলে স্নেলের সূত্র অনুসারে আমরা কি বলবো যে সাইন আই
বাই সাইন আর ইজ ইকুয়াল টু প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে মিউ বি বাই মিউ এ। আমরা দেখছিলাম কি না, মিউ বি বাই মিউ এ, এটা আমরা দেখছিলাম, তাই তো? মিউ বি বাই মিউ এ দেখছিলাম। তাহলে এখন এখন দেখো সাইন আই বাই সাইন আর, তাই তো? তাহলে মিউ বি এর জায়গায় আমি কি লিখতে পারি, সি বাই ভিবি, তাই না? তাহলে সি বাই ভিভি বসিয়ে দিলাম। আর মিউ এ মানে কত, সি বাই ভি এ, সি বাই ভি এ। তাহলে এটাকে যদি ক্যান্সেল করি তাহলে কি হয়ে যাবে, এটাকে আমি যদি করি তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কি হবে, দেখো গুণ চিহ্ন দিলে সি বাই ভিবি, গুণ চিহ্ন দিলে ভি এটা ওপরে সিটা নিচে, তাহলে ওপরে সি আর নিচে সি ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভি এ বাই ভিবি, ভি এ বাই ভিবি, এটা একটা আমরা সম্পর্ক পেলাম। ঠিক আছে, তাই তো? তাহলে এটা আমরা একটা সম্পর্ক পেলাম। ঠিক আছে, তাহলে এখন যদি এ মাধ্যমটা লঘু মাধ্যম হয়, তাহলে লঘু মাধ্যমের মধ্য দিয়ে অবশ্যই আলোর বেগ বেশি হবে, তার মানে ভি এটা বেশি হবে। এবং লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ হয়, তবে আমরা দেখছিলাম কি আপতন কোণটা বড় হয়, তার মানে আই এর মানও বড় হবে, তাই তো? এবং প্রতিসরণ কোণের মান ছোট হবে এবং ওই মাধ্যমটা ঘন মাধ্যম হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা আশা করি বোঝাতে পেরেছি। এইবার আমরা দেখব যে সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ। ঠিক আছে, সমান্তরাল কাচফলক মানে কি না, এই একটা কাচের ফলক আছে। কাচের ফলক বলতে কি, দেখো না, এই একটা কাচের ফলক আছে, যার এই তল আর এই তল সমান্তরাল এবং এই তল আর এই তল সমান্তরাল, এর মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ আমরা বিবেচনা করব। ঠিক আছে, তাহলে দেখো ছবিটা এখানে আমি আঁকি। এই একটা সমান্তরাল কাচের ফলক, ঠিক আছে, যার এই তলটা সমান্তরাল হবে এবং এই তলটা সমান্তরাল হবে। ঠিক আছে, এটা ভালো করে, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে আলোক রশ্মি এইটা একটা মাধ্যম, এটা মনে করো মিউ এ, ঠিক আছে, ঠিক আছে। এবং অবভিয়াসলি কি এই বাইরের মাধ্যমটাও কি হবে, মিউ এ হবে, কারণ এই মাধ্যম আর এই মাধ্যমটা একই হতে হবে, তাই না? কিন্তু এই মাধ্যমটা কি, এই মাধ্যম নাম দিলাম মনে করো মিউ বি। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি আপতিত হলো, এখানে একটা অভিলম্ব আঁকা যাক, আঁকলাম। ঠিক আছে, আলোক রশ্মির প্রতিসরণ হলো। আমি ধরে নিচ্ছি যে আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে একটা অভিলম্ব আঁকতে হবে এবং আলোক রশ্মিটা, তাহলে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ হলো। ঠিক আছে, যেটা বুঝেছি এভাবে। কিন্তু এই তলে যখন আলোক রশ্মির প্রতিসরণটা হচ্ছে, তখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হচ্ছে, সেই জন্য দেখো বিলম্ব থেকে দূরে সরে গেছে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে এইটা আমার আপতন কোণ, I1 নাম দিচ্ছি, বা আপতন কোণ বলছি, আপতন কোণ বা I1 নাম দিয়েছি, এবং এই প্রতিসরণ কোণটাকে আমি নাম দিচ্ছি R1। ঠিক আছে, এটাকে আমি নাম দিচ্ছি R1। এটা হচ্ছে আমার প্রথম তলটাতে প্রতিসরণের জন্য প্রতিসরণ কোণ। ঠিক আছে, আচ্ছা। এবং একটা জিনিস ভালো করে এখানে লক্ষ্য করো, সিম্পল জ্যামিতি। দেখো প্রথমে আমি বলে দিয়েছি যে এই তল আর এই তল কি হবে, সমান্তরাল, এটা কি ভেদক, তাই না? তাহলে দেখো, এবং অভিলম্বটাও তার মানে কি হবে, সমান্তরাল হতে হবে। কারণ কি, কারণ এই তল সমান্তরাল, এই তলের উপর এটা লম্ব, আবার এই তলের উপরও তো এটা লম্ব, তার মানে কি তল দুটো যেহেতু সমান্তরাল, তাহলে এই অভিলম্ব দুটো কি হবে, সমান্তরালই হতে হবে। এবং এটা তার মানে কি ভেদক, তাহলে এটা আমার ভেদক। তাহলে দেখো এরকম একটা শেপ দেখতে পাচ্ছ, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, একান্তর কোণ, পরস্পর সমান। তার মানে এই কোণ যদি R1 হয়, তাহলে এটাও কি হবে, R1 হবে, তাই না? বলতে পারলাম আশা করি আমি। এবং এই নির্গমন কোণটা আমি ধরলাম I2 হবে। আশা করি আমি এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। আরেকবার বলছি, দেখো এই দুটো তল আমরা কি বলেছি, সমান্তরাল বলেছি। তাহলে এই তলের উপরে এ অভিলম্ব, আবার এই তলের উপরে এ অভিলম্ব। ঠিক আছে, অর্থাৎ তল দুটো যেহেতু সমান্তরাল, তাহলে অভিলম্ব দুটো কি হবে, সমান্তরাল হতে হবে। তাহলে দেখো আমরা, এবং তাহলে দেখো এরকম একটা শেপ পাচ্ছি আমরা, এইটা এই কোণটা R1। ঠিক আছে, এই কোণটা কত হতে হবে,
এই দেখো শেপ পাচ্ছি না, একটা এরকম একটা শেপ পাচ্ছি, উল্টো জেড। জেড আগে তিনি বলেছিলাম, জেডটাকে এরকম উল্টে দাও, পাচ্ছ? তাহলে দেখো এই কোণ আর এই কোণ কি হবে, একান্তর কোণ, তার মানে সমান। এটাও আর ওয়ান, মানে এটাও কি হবে, আর ওয়ান হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে এইবার দেখো, এই তলটাকে আমি বলছি পিকিউ তল, আর এই তলটাকে আমি বলছি আর এস তল। ঠিক আছে, তাহলে প্রথমে আমি পিকিউ তলের ক্ষেত্রে পিকিউ তলের প্রতিসরণটা বিবেচনা করছি। তাহলে পিকিউ তলে মনে করো প্রতিসরণ হলো, ঠিক আছে। তাহলে I1 আপতন কোণ, আর1 আমার প্রতিসরণ কোণ। এখানে আমি স্নেলের সূত্রটা ইউজ করব। কি পেয়েছিলাম, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু আমার প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম প্রতিসরাঙ্ক, তার মানে মিউ বি বাই মিউ এ, তাই না? অলরেডি আমরা আগের বার দেখেছি এটা। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পেলাম, এটা I1, এটা আর1, তাই তো? তাহলে সাইন I1 বাই সাইন আর1 ইকুয়াল টু মিউ বি বাই মিউ, এটা আমি 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এইবার দেখো, এবার আমি আর এস তলে প্রতিসরণটা বিবেচনা করছি। আর এস তলে কি হবে, তাহলে এইটা আমার আপতিত রশ্মি, এইটা আমার প্রতিষ্ঠিত রশ্মি, তাই না? তাহলে দেখো আপতন কোণটা কত আমার, আর1, তাহলে এইটা তোমার আপতন কোণ এখন, তাই না? আর এটা তোমার প্রতিসরণ কোণ এখন, বুঝতে পেরেছো? তাহলে আপতন কোণটা আর1, প্রতিসরণ কোণটা আমার I2। ঠিক আছে, প্রতিসরণ কোণটা আমার I2। তাহলে একই রকম ভাবে এখানে আমরা স্নেলের সূত্রটা ইউজ করব। কি করব, সাইন আপতন কোণটা কত, আর1, প্রতিসরণ কোণটা কত, I2, তাহলে সাইন I2 ইজ ইকুয়াল টু কত হবে, এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে এই মাধ্যমের প্রতিসরাঙ্কের সাপেক্ষে এর মাধ্যমে প্রতিসরাঙ্ক, তাই তো? তার মানে এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে কি হবে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ এ, যেটা উপরে যাবে, এই মাধ্যমের কত, মিউ বি, তাহলে নিচে যাবে, কারণ এর সাপেক্ষে আমি মাপছি এখন, এই মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই তো? এটা আমার 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এই পর্যন্ত আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে এবার একটা জিনিস করো, দেখো এবার একটা জিনিস আমি করছি এখান থেকে, কি করছি দেখো, আমি 1 আর 2 কে আমি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 গুণ 2, তাহলে কি হবে, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ গুণ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ গুণ হবে। তাহলে সাইন I1 বাই সাইন আর1 ইন্টু সাইন আর1 বাই সাইন I2, এই যে সাইন I1 বাই আর1 ইন্টু সাইন আর1 বাই I2 হয়ে গেল, ইজ ইকুয়াল টু কি হচ্ছে, মিউ বি বাই মিউ ইন্টু মিউ এ বাই মিউ বি, গুণ করে দিয়েছি। তাহলে দেখো মিউ এ ক্যান্সেল, মিউ বি ক্যান্সেল, তাই তো? এই কারণে এগুলো কোনো কারণ কি, জিরো হতে পারে না, এর নির্দিষ্ট একটা মান আছে বলেছি। সাইন আর ওয়ান ক্যান্সেল, ঠিক আছে, তাই তো? তাহলে কি হচ্ছে, সাইন I1 বাই সাইন I2 ইজ ইকুয়াল টু কি, পাশে 1, এখানে মানে 1 আছে, তাই না? তাহলে কি হচ্ছে, সাইন I1 ইজ ইকুয়াল টু সাইন I2। এবার দেখো দুটো কোণের সাইন অনুপাতটা সমান হয়ে গেছে, তার মানে কি, কোণ দুটো অবভিয়াসলি সমান হতে হবে, তাই না? দুটো কোণের সাইন অনুপাত সমান হওয়া মানে কি, অবভিয়াসলি দুটো কোণ সমান হতে হবে, তার মানে I1 ইজ ইকুয়াল টু I2। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে সমান্তরাল কাজ ফলকে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং নির্গমন কোণটা পরস্পর কি হবে, সমান হবে। তার মানে কি, আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি পরস্পরের কি হবে, সমান্তরাল হবে। তার মানে সমান্তরাল কাজ ফলকে প্রতিসরণের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানলাম, এটা হচ্ছে কি না, আপত্য রশ্মি এবং নির্গমন রশ্মিটা পরস্পর কি হতে হবে, সমান্তরাল হতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে নেক্সট পার্টে আমরা এরপরে টপিকগুলো আমরা দেখব। ঠিক আছে, আশা করি তোমরা এবারটা টপিকগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ফার্স্ট পার্ট আমার একটা আছে, যারা দেখোনি ফার্স্ট পার্টটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সেটা দেখে নিও। থ্যাংক ইউ।